জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজনে এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে শামসুল আরেফিন। 52-এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণেই ভোরের আলো ফোটার সঙ্গে সর্বস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলেল শ্রদ্ধাসহ সবার কণ্ঠেই ছিল ভাষার মর্যাদা ও আত্মপরিচয়ের প্রশ্নে আপোষহীন থাকার অঙ্গীকার। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নেয়া গর্বের যাত্রায় স্মৃতি, সম্মাননা আর শ্রদ্ধার নিঃশব্দ অর্ঘ্য। তাই বেলা বাড়ার সাথে জনারণ্যের বিস্তীর্ণ তরঙ্গে পূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। ভাষার মর্যাদা, সংস্কৃতির ভিত্তি এবং আত্মপরিচয়ের প্রশ্নে আপোষহীন থাকার অঙ্গীকার উচ্চারিত সবার কণ্ঠে। সাহস, অসাম্প্রদায়িক চেতনা এবং মানবিক বাংলাদেশের স্বপ্নে 21কেই প্রেরণার উৎস হিসেবে দেখছেন তারা। ভাবগাম্ভীর্যতার সাথে এবারে অমর একুশে দিবস পালন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছরই আসি ফুল দিতে। এটা আমরা মন থেকে আসলে ধারণ করি আমাদের শহীদদের। আমার সন্তানকে নিয়ে শহীদ মিনারে এসেছি এটা শেখানোর জন্য, নতুন প্রজন্মকে এটা দেখানোর জন্য যে এটা কিভাবে সে বুকে লালন করবে প্রজন্ম থেকে প্রজন্ম। বাবার সাথে ফুল দিতে এসেছি। ছোটবেলা থেকে আমি আমার বাবার সাথে প্রভাত ফেরিতে আসতে ইউজ টু, এই জন্য আমি এখন ট্রাই করি আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে আসার জন্য। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে আর আমি ভাষা দিবসে ফুলটা দিতে এসেছি। ভাষার মাধ্যমে আমাদের ভালোবাসা, আমাদের সব ধরনের অনুভূতি প্রকাশ করে থাকি। তো ভাষাটা আসলে আমাদের অস্তিত্বের অংশ, আমাদের ইতিহাসের অংশ, আমাদের ঐতিহ্যেরও অংশ। ভাষা আন্দোলন থেকেই আমাদের আসলে এই জাতীয় চেতনার উন্মেষ ঘটে এবং আমাদের সাংস্কৃতিক আন্দোলন পর্যায়ক্রমে আমাদের স্বাধীনতা সংগ্রামে বাঙালি জাতি মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করে। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি বছরের মতো 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। 12টা 1 মিনিটে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। 3 বাহিনীর প্রধানরাও শ্রদ্ধা জানান 52-এর ভাষা আন্দোলনে শহীদ সন্তানদের। এছাড়াও ভাষা শহীদদের শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জোটের নেতারা পরে জোটের অন্যতম শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আহ্বান জানান দেশের সকল ভাষার মর্যাদা রক্ষা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 52, 71 ও 24-এর শহীদদের প্রেরণা নিয়েই বৈষম্যহীন দেশ গড়ার কথা বলেন তারা। আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে জামায়াত আমির বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার আগে পর্যন্ত চালিয়ে যাবেন রাজনৈতিক সংগ্রাম। শ্রদ্ধা শেষে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 21-এর প্রেরণায় ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার অঙ্গীকার করেন। আর শহীদ মিনার এবং পরে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার আগ পর্যন্ত রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাবেন তারা। এ সময় সকল ভাষার মর্যাদা রক্ষার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে 21-এর শিক্ষা সবার জন্যই প্রাথমিক পাঠ বলে রায় দেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। অন্যতম শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আহ্বান জানান দেশের সকল ভাষার মর্যাদা রক্ষা। হোসেন জাহিদ। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করেছেন ধর্মীয় ও সম্প্রীতি বিষয়ক সভায়। সকাল 10টায় তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অফিস শুরুর আগে খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এছাড়া কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রী একটি স্বর্ণ চাপা রোপণ করেন এবং বিশেষ মোনাজাত করেন। পরে ধর্মীয় ও সম্প্রীতি বিষয়ক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তা
নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বাংলা ভাষাকে মায়ের ভাষা বলতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না বলে মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বেলা 11টায় সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলোর সাথে বাংলার কোনো সম্পর্ক নেই। যারা বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল এগুলো তাদের ভাষা। আমরা আমাদের ভাষাটাকেও কিন্তু আমরা সুরক্ষিত করতে পারি। আজকে বাংলা ভাষাটা সম্বন্ধে যদি আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, এই যে আজকের ছেলেমেয়েরা ইনকলাব তো অন্যদিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন জেন জি, দে আর প্রাউড অফ ইট। আমার ব্লিডিং হয়। চলতি মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভায় তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, 4,10,00,000 পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছানো এবং এর মাধ্যমে নারী ক্ষমতায়নের ব্যাপারে অগ্রাধিকার দেবে বিএনপি সরকার। পরিকল্পিতভাবে বেকার সমস্যার সমাধানের জন্য ম্যাপ তৈরি করা হবে বলেও জানান তিনি। অগ্রাধিকার ভিত্তিতে আমরা ফ্যামিলি কার্ডের পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বন্টনের কাজ শুরু করতে যাচ্ছি। 4,10,00,000 পরিবার আছে। আমরা যদি প্রতিটি পরিবারে একটি করে কার্ড পৌঁছাতে পারি ধারাবাহিকভাবে, তাহলে একটা পর্যায়ে গিয়ে এই প্রতিটি পরিবারের নারী সদস্য তিনি হবেন এই কার্ডের মালিক। সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে দেশ ভিন্ন দিকে মোড় নিতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি বলেন, সরকারের উচিত গণভোটের রায় মেনে নেয়া, অন্যথায় সরকারকে অগ্রাহ্য করবে জনগণ। দেশের ঐক্য, শান্তি, শৃঙ্খলা বজায় থাকবে এমনভাবে দেশ পরিচালনার আহ্বান জানান তিনি। আদালতে বাংলা ভাষা পুরোপুরি চালু করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিদেশি ভাষায় নয় বাংলা ভাষায় কথা বলে মানুষকে বোঝাতে পারাটাই সফলতা। বাংলাদেশে যে কয়েকদিন আগে ভোট হলো, একটা হলো জাতীয় সংসদের, আর একটা ভোট হলো কিসের? গণভোটে। এখন একটাতে শপথ গ্রহণ যদি সরকার করে আর আরেকটাই না করে, তাহলে এই সরকারকে জনগণ কি বলবে? কি জনগণের সরকার বলবে? জনগণের পক্ষের সরকার বলবে? কি বলবে? আমার মনে হয় জনগণ বলবে গণবিরোধী সরকার। ঈদুল ফিতর উপলক্ষে এখনও পুরোদমে শুরু হয়নি নগরবাসীর কেনাকাটা, কিন্তু আমাদের দিনের শেষ ভাগে শপিং মলগুলোতে কিন্তু ভিড় বাড়ছে। সেই ভিড়ের খবরাখবর জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, ছুটির দিনে ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড় কেমন আর নতুন পোশাকের দরদাম জানাবেন? আরিফিন, মুসলিম উম্মার দুয়ারে প্রতি বছরই ফিরে আসে ঈদুল ফিতর, যেটি মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসবে নতুন পোশাক পরিধান করার একটি রীতি রেওয়াজ রয়েছে। ধর্মীয় দিক বিবেচনায়ও নতুন পোশাক পরা সুন্নত। সেই দিক বিবেচনায় মূলত নগরবাসী এরই মধ্যে তাদের পছন্দের যে পোশাক সেটি ক্রয় করার জন্য এক বিপণী বিতান থেকে অন্য শপিং মলগুলোতে ঘুরে বেড়াচ্ছেন এবং নিজেদের পছন্দসই পোশাক তারা ক্রয় করে নিচ্ছেন। আজ চতুর্থ রমজান, এই আজ তৃতীয় রমজান। এই তৃতীয় রমজানে আমরা দেখেছি যে ইফতারের পরে মূলত শপিং মলগুলোতে ক্রেতা সাধারণের ভিড় ধীরে ধীরে বাড়ছে এবং আপনি যেমনটি প্রশ্ন করলেন, বিক্রিও তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতারা আমাদেরকে জানিয়েছে যে এখনকার যে আবহাওয়া, সেই আবহাওয়া অত্যন্ত অনুকূল। এই অনুকূল পরিবেশে তারা এক বিপণী বিতান থেকে অন্য বিপণী বিতানে ঘুরে মূলত আগে পরিবারের ছোট সদস্য এবং যারা বৃদ্ধ, যারা বয়স করেছে তাদের আগে পোশাক, তাদের প্রসাধনী আগে কেনাকাটা করছেন। তেমনটি আমাদেরকে
ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন, বিক্রেতারা বলছেন যে এবার তাদের যে বিক্রয় লক্ষ্যমাত্রা সেটি পূরণ হবে, কারণ এবার একটু আগেভাগেই মূলত বিক্রি শুরু হয়ে গেছে। এবার পোশাকে নতুনত্ব রয়েছে, তবে পোশাকে ভিন্নতার পাশাপাশি দরদাম নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিক্রেতার পাশাপাশি ক্রেতারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে এবার পোশাকে ভিন্নতা থাকলেও মূলত পোশাকের দরদাম কিছুটা বেশি, কিন্তু বিক্রেতারা যে বিষয়টা বলছেন যে আমদানিকৃত পোশাকের দর কিছুটা বেশি রাখা হচ্ছে। এছাড়া দেশীয় কোম্পানিগুলোতে যেগুলো উৎপাদিত যে পণ্য সেগুলোর দরদাম আগের মতোই স্বাভাবিক আছে এবং ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। যেহেতু আজ তৃতীয় রমজান, আপনি দেখতে পাচ্ছেন যে ইফতারের একদম শেষ দিকে এসে, অর্থাৎ ইফতার যেহেতু শেষ, ঠিক এই মুহূর্তে কিন্তু এই যে শপিং মল বিপণী বিতানগুলোতে ক্রেতা সাধারণের যে ভিড় সেটি বাড়ছে। আমরা দেখেছি যে পুরুষের জিন্স, গ্যাবার্ডিং, জগার্স, টি শার্ট, শার্ট, পলো এগুলোর চাহিদা আছে। পাশাপাশি মেয়েদের কামিজ, কুর্তি, থ্রি পিস, আনস্টিচ থ্রি পিস, একই সঙ্গে শাড়ি, কাতান, শিপনের যে সিল্ক যে যে থ্রি পিসগুলো থাকে সেগুলোর পাশাপাশি আমরা দেখেছি যে জর্জেট এবং জামদানি পোশাকের একটি চাহিদা রয়েছে শপিং মলগুলোতে। তো এখন পর্যন্ত এভাবে একটু ধারণা করা যায় যে সময় বাড়লে হয়তো বিক্রি আরও বাড়বে। আর শপিং মল কেন্দ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি ক্রেতা বিক্রেতার মূলত নিরাপত্তা নিশ্চিতে শপিং মল কেন্দ্রিক যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের নিরাপত্তা আমরা দেখেছি যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে ঈদ কেন্দ্রিক যে শপিং মল, সেই শপিং মল থেকে কেনাকাটার সবশেষ তথ্য। আরিফিন। জাভেদ, আপনাকে ধন্যবাদ। দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার বাইরে থাকা দেশের মানুষের অধিকার পূরণ হয়েছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বেশ অনেক বছরে দেশের মানুষ গণতন্ত্র যথাযথভাবে অনুশীলন করতে পারে নাই, ফলে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল আমাদের দেশে। এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় সে শিক্ষা ব্যবস্থা থেকে বের হতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে মিরপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, শিক্ষকরা শুধু নিজের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করলে হবে না, বরং শিক্ষার মান কিভাবে বাড়ানো যায় তা নিয়েও ভাবতে হবে। শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে ফোকাস আনতে হবে। এখানে যদি কারিকুলামে চেঞ্জ প্রয়োজন হয়, আমি এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমরা আলোচনা করেছি এবং আগামীতে হয়তো আমরা টাস্ক ফোর্স গঠন করব। আমরা মন্ত্রণালয় আপনাদের সাথে আলোচনার মাধ্যমে এমন জায়গায় যাব যেখানে ভাষার কারিকুলামটা যেন আমরা আরো শক্তভাবে গড়তে পারি। যে শিক্ষা আমাদেরকে কর্মসক্ষম জাতি দেবে সেই শিক্ষায় আমাদের যেতে হবে। আমরা রিয়েলিস্টিক্যালি স্পিকিং আমরা কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি, আমরা শেখাচ্ছি কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি। এইভাবে যদি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাক্ষেত্রে যদি ক্রমান্বয়ে বেকারত্ব বাড়াতেই থাকে, তাহলে এই দেশটাকে এই বেকারত্বের বোঝাকে নিয়ে আমরা কোথায় যাব? সেই জন্য আমাদের শিক্ষাকে মূলত কার্যকরী শিক্ষা ব্যবস্থা আসতে হবে। কুষ্টিয়ায় এলপিজি সিলিন্ডারবাহী লরির চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ 5 যাত্রী নিহত হয়েছেন। দুপুর 2টার দিকে শহরের বাইপাস এলাকার স্টোর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। নিহতদের মধ্যে সিরাজুল ইসলামের 2 স্ত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন এবং তাদের মেয়ের জামাই ও সিএনজি চালক জাকারিয়া, একই এলাকার আশরাফুল ও তার স্ত্রী শিরিনা খাতুন নিহত হন। পুলিশের স্বজনরা জানান, মাসখানেক আগে তারা রাজশাহীর চক রাজাপুরে বেড়াতে যান। আজ বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় পড়েন তারা। ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 2 জন। সিলিন্ডারবাহী লরিটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক। জনপদে একেবারে সেটা তো আর ঢাকায় সীমাবদ্ধ থাকেনি, পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল।
সেই স্মৃতিটুকু যদি একটু আমাদের নতুন প্রজন্ম। প্রভাত ফেরির মধ্য দিয়ে লন্ডনে উদযাপিত হলো মহান 21শে ফেব্রুয়ারি। পূর্ব লন্ডনের আলতাপ আলী পার্কের শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা। সারিবদ্ধভাবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা জানান। প্রতি বছরের মতো এই প্রভাত ফেরির আয়োজন করে যুক্তরাজ্য প্রভাত ফেরি উদযাপন পরিষদ। এতে নেতৃত্ব দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্মকর্তা কর্মচারী, যুক্তরাজ্য বিএনপি ও উদীচী শিল্পী গোষ্ঠী সহ প্রবাসী বাংলাদেশিদের, সকল রাজনৈতিক সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ। জাতীয় সঙ্গীত পরিবেশন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে। প্রাণ দিয়েছেন আমাদের ভাষাকে রক্ষা করার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল, তার থেকে শুরু করে এসেছিল 71 থেকে 91 থেকে 24 গণ আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশে যে গণ আন্দোলন শুরু হয়েছে, এই যাত্রা অব্যাহত থাকবে। ইতালিতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রোমের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন হয়। সকালে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদিতে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা। এ সময় রাষ্ট্রদূত ATM রকিবুল হক বলেন, 52 ভাষা আন্দোলন ছিল জাতিসত্তা রক্ষার লড়াই। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের আমদানি শুল্ক আরোপের পদক্ষেপ সুপ্রিম কোর্ট আটকে দেয়ায় $13,030 কোটি ফেরত দিতে হবে ট্রাম্প প্রশাসনকে। বিপুল অঙ্কের এই অর্থ ফেরত পাওয়ার অপেক্ষায় বিপুল সংখ্যক প্রতিষ্ঠান। বার্তা সংস্থা এপির খবর, আগেই সরকার শুল্ক বাবদ মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করে ফেলার পর শুক্রবার এই পদক্ষেপ অবৈধ ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত। বাণিজ্য আইনজীবীরা বলছেন, আমদানিকারকরা ধারাবাহিকভাবে অর্থ ফেরত পাবেন, কিন্তু পুরো প্রক্রিয়া সম্পন্ন করা বেশ জটিল ব্যাপার। ধারণা করা হচ্ছে মার্কিন শুল্ক এবং সীমান্ত সুরক্ষা সংস্থা যৌথভাবে অর্থ ফেরত দেওয়ার কাজটি করতে পারে। আজ অমর 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। বিশেষ এ দিন উপলক্ষে সামাজিক মাধ্যমে ফেসবুকে মনের ভাব প্রকাশ করেছে বিসিবি, বাফুফে সহ ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফেসবুকে লিখেছে, মহান শহীদ দিবসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা এবং সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা। বাফুফে লিখেছে, তারুণ্যের নবচেতনায় 21 রবে সকলের অনুপ্রেরণায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। সামাজিক মাধ্যমে মনের ভাব জানিয়েছেন তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়ও। 21কে প্রতিবাদ ও আত্মমর্যাদার ঘোষণা বলে উল্লেখ করেছেন তাসকিন, আর হৃদয়ের লেখায় ফুটে উঠেছে আত্মপরিচয় ও ভাষার গর্ব। অস্ট্রেলিয়া পৌঁছে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন প্রথমবার এশিয়ান কাপ খেলতে যাওয়া নারী জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় সকাল 8:30 থেকে 10:30 পর্যন্ত ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেন আফিদা আনিকা সিদ্দিকারা। দীর্ঘ ভ্রমণের পরও মাঠে বেশ চনমনে ও আত্মবিশ্বাসী দেখিয়েছে দামাল কন্যাদের। অনুশীলনের পর ক্লান্তি দূর করার জন্য আইস বাথ নেন ফুটবলাররা। পরে একই জায়গায় জিম সেশনও সম্পন্ন করেন পিটার বাটলারের শিষ্যরা। আজকে সকালে 8টা থেকে 10টা পর্যন্ত আমাদের ট্রেনিং সেশনটা কমপ্লিট করলাম। তো ভ্রমণজনিত যেই ক্লান্তি সেটা তো আছে প্লেয়ারদের মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনো ইনজুরির সংখ্যা আমাদের মধ্যে নেই। আমরা সবাই মোটামুটি ফিট আছে প্লেয়াররা। তো আমরা চেষ্টা করছি এখন ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার জন্য। কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে প্লেয়ারও চেষ্টা করতেছে। আজকে ট্রেনিং সেশনটা মোটামুটি ভালো হয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।